নমস্কার, আমি ডক্টর অরিঘ্ন মুখার্জি। আমি একজন জেনারেল মেডিসিন প্র্যাকটিশনার। তো আজকে আমরা ভাবছি যে একটা হেলথ রিলেটেড ভিডিও, যেটা আপনাদের হয়তো সাধারণ যারা মানুষ আছেন তাদের কাজে লাগতে পারে, এরকম একটা ভিডিও রেকর্ড করার চেষ্টা করছি। আমাদের দেশের একটা খুব প্রধান সমস্যা, যেটা হচ্ছে রোগ বলতে পারেন, যেটা প্রায় এখনকার দিনে তো প্রায় সকলের প্রায় ঘরে ঘরে বা আমাদের কারুর না কারুর চেনা জানা কারুর না কারুর এই রোগটা আছেই, সেটা হচ্ছে ডায়াবেটিস। তো আমরা এই ভিডিওতে একটা ছোট করে আমি বলার চেষ্টা করব যে ডায়াবেটিস অ্যাকচুয়ালি কী আর ক ধরনের এটা হয়। তো ডায়াবেটিস মানে বেসিক্যালি আমাদের বলা হচ্ছে যে আমাদের রক্তে যে শর্করার মাত্রা আছে, সেটা যদি রক্তে বেশি থাকে তাহলে তাকে ডায়াবেটিস বলে। এবারে ডায়াবেটিস বলার জন্যে কিছু আমরা মাত্রা ঠিক নির্ধারণ করে রেখেছি, যেটা দীর্ঘ পরীক্ষা অনেক মানুষের ওপর পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো পাওয়া গেছে। সেটা হচ্ছে আমরা অনেকেই হয়তো জানি যে ডায়াবেটিস টেস্ট করার সময় আমাদের দু ধরনের সুগারের টেস্ট করতে হয়। একটা হচ্ছে খালি পেটে, সেটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ বলে, আর একটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পরে, যেটা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ বলে এইটা। আর একটা মাত্রা যেটা আমাদের এখন যোগ করা হয় সেটা হচ্ছে HbA1c। তো HbA1cটা আমরা দেখে নির্ধারণ এটা বেসিক্যালি HbA1c আমাদের রক্তে কতটা গ্লাইকেটেড আছে, হিমোগ্লোবিন আছে, সেটাই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন কতটা আছে সেটাই মাত্র এটা নির্ধারণ করে। তো এটা বেসিক্যালি আমাদের একটা অ্যাভারেজ গত 2 থেকে 3 মাসের একটা অ্যাভারেজ ব্লাড সুগারের মাত্রা কত আছে সেটা একটা নির্ধারণ করতে সাহায্য করে। তো এই তিনটে এর ওপর এই তিনটে মাপের ওপর বেসিস করে আমরা ডায়াবেটিস ডায়াগনোজ করতে পারি। তো বেসিক্যালি তো এখানে হচ্ছে 1 নম্বর হচ্ছে আমরা করতে পারি যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ 126 বা তার ওপরে থাকে সেইটা, তাহলে আমি সেই পেশেন্টকে ডায়াবেটিসের আখ্যা দেবো। আরেকটা হচ্ছে যদি বলি যে একটা পোস্ট প্র্যান্ডিয়াল মানে খাওয়ার 2 ঘন্টা পরে যে ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট করা হয়, সেটা যদি 200-র ওপর থাকে তাহলে সেটাকে ডায়াবেটিস বলা যেতে পারে। আর আরেকটা হচ্ছে যদি HbA1cর মাত্রা 6.5%-এর ওপর থাকে তাহলে সেটাকে ডায়াবেটিস বলা যেতে পারে। তো এই 3 রকমভাবে আমরা ডায়াবেটিসের একটা রুগীকে সে ডায়াবেটিক কিনা সেটা আমরা নির্ধারণ এরকমভাবেই করি। তো এটা একটা গেল। এছাড়া আরেকটাও উপায় আছে ডায়াবেটিক বলার, সেটা হচ্ছে র্যান্ডাম ব্লাড গ্লুকোজ চেক করা। তো র্যান্ডাম ব্লাড গ্লুকোজ যদি আমরা চেক করি, কারণ মানে ওটা আমরা খাওয়ারের নিয়ম কোনো কিছু মানছি না, মানে ফাস্টিং রাখছি না, 10 থেকে 12 ঘন্টা যে ফাস্টিং রাখতে হয় সেই ফাস্টিংও আমরা মানছি না, আর খাওয়ার 2 ঘন্টা পরে যেটা আমরা মাপ নিই সুগারে সেই মাপটাও আমরা নিচ্ছি না। যে কোনো সময় একটা ইচ্ছে হলো একটা সুগার টেস্ট করে নিলাম, এখন তো অনেক রকম সুগারের মেশিন পাওয়া যায়, সেটা দিয়ে একটা সুগার টেস্ট করে নিলাম। তো সেইটা দিয়ে যখন চেক করা হয় তাতে যদি যে কোনো সময় যদি 200-র ওপর সুগারের লেভেল আসে আর তার সঙ্গে কিছু ডায়াবেটিসের সিমটম থাকে, ডায়াবেটিসের সিমটম মানে ধরুন অনেকবার করে আপনার ইউরিন হওয়া, এটা একটা, বা প্রচুর খাওয়া, এটা একটা, আর প্রচুর জল তেষ্টা পাওয়া বা জল যেটা বলে জল টানছে শরীরে, এরকম যদি কিছু সিমটম থাকে আর 200-র ওপর একটা র্যান্ডাম ব্লাড গ্লুকোজ আসে, তাহলে সেটাকে আমরা সেই পেশেন্টকে আমরা ডায়াবেটিক বলে নির্ধারণ করতে পারি। তো এবার আমাদের অনেকেরই ধারণা আছে ডায়াবেটিস মানেই সুগার হলো, তো এবার আমরা ওষুধ খেতে শুরু করে দিই, কিন্তু এখানে কিছু আমাদের ডিফারেন্স আছে, কারণ ডায়াবেটিসেরও অনেকগুলো ভাগ আছে। তো মোটামুটি ব্লাড গ্লুকোজ, এবার ডায়াবেটিস একটা, এই যে ব্লাড গ্লুকোজ বেড়ে যে ডায়াবেটিস হচ্ছে ওটাকে ডায়াবেটিস মেলিটাস বলে। আর একটা আছে ডায়াবেটিস ইনসিপিটাস, সেটা ব্লাড সুগারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু ডায়াবেটিস মেলিটাসেরও অনেকগুলো টাইপ আছে। সেই টাইপগুলো না মানে এগুলো দেখুন, এগুলো ডাক্তারকে নির্ধারণ করতে হবে, কিন্তু মানে এই টাইপের ওপর ডিপেন্ড করে কিন্তু চিকিৎসার
ফারাক আছে। তো সেই জন্যে এই টাইপগুলো নির্ধারণ করাও খুব জরুরি। তো সেই হিসেবে আমি বলতে পারি যে ডায়াবেটিসের কিছু টাইপস আছে। এখন তো রিসেন্টলি আগে আমরা দু ধরনেরই ডায়াবেটিস বলতাম, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। কিন্তু এখন সে ডায়াবেটিসের মাত্রা মানে ডায়াবেটিসের ভাগ অনেকগুলো হয়ে গেছে। এখন তো টাইপ 1, 2, 3, 4 এরকম আছে। 1 আর 2 এর মাঝে 1.5 আছে, 1.5-এরও দুখানা ভাগ আছে। ঠিক আছে, এইটা একটা আছে। আর 3-এরও তিনখানা ভাগ আছে, এছাড়া হচ্ছে 4। তো 4 ধরনের এখন ডায়াবেটিসের ভাগ হয়ে গেছে একদম লেটেস্ট এখন অবধি যে আপডেটটা স্বীকৃত হয়েছে তার অনুযায়ী। তো এখানে আমরা বলতে চাই যে টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস এইগুলো হচ্ছে মানে চিরাচরিত প্রথম এই ভাগ দুটো হয়েছিল। এবার এই দুটো ভাগের মধ্যে ডিফারেন্স কী? তো ডিফারেন্স এটাই যে টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে সাধারণত আমরা দেখি যে এটা অল্প বয়স্ক রুগীদের দেখা যায়। জেনারেলি ধরুন 15 থেকে 20 বছর বয়সের মধ্যে এই রোগটা ধরা পড়ে। আর টাইপ 2 একটু বয়স্কদের ধরা পড়ে। কিন্তু টাইপ 1 যে কোনো এজেই দেখা যেতে পারে, কিন্তু সাধারণত 15 থেকে 20। টাইপ 2 ইউজুয়ালি 25 বছরের ওপর, কিন্তু মোস্ট কমন ওটা হচ্ছে 40 থেকে 50 বছর বয়সের মধ্যে ওই রোগটা ধরা পড়ে। তো এই দুটো ভাগের মধ্যে ডিফারেন্স এটাই হচ্ছে যে টাইপ 1 কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে ওখানে আপনাকে ইনসুলিন নিতেই হবে। ওখানে আমাদের যে অনেক রকমের ডায়াবেটিসের ওষুধ আছে, যেটা হয়তো আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন বা আপনাদের বাড়ির কেউ না কেউ করেন, সেই সূত্রে আপনারা জানেন। সেই রকম কিছু কিন্তু ওখানে স্কোপ নেই। তো জেনারেলি আপনাকে ইনসুলিনের ওপরই থাকতে হয়, কারণ ওটা হচ্ছে আমাদের শরীরের অগ্নাশয় থেকে ইনসুলিন যে হরমোনটা আছে সেটা একদম যে কোনো কারণেই সেই হরমোন যে তৈরি করে যে কোষগুলো সেগুলো ধ্বংস হয়ে গেছে, তো একদমই ওটা তৈরি হচ্ছে না। তো এই কারণে ওটা পুরোপুরি ইনসুলিন ডিপেন্ডেন্ট। আর টাইপ 2 যেটা আছে সেটা হচ্ছে আপনার ওটা একটু বেশি বয়সে দেখা যায়। এবার ওখানে ইনসুলিন তৈরি হয়, কিন্তু কোনো কারণে ইনসুলিন হরমোনটা তৈরি হওয়া সত্ত্বেও মানে সেটা আমাদের শরীরে কাজ করতে পারে না। হরমোনটা যে কোনো কারণেই শরীরে দেখা যায় যে হরমোনের কাজটা কমে গেছে, ওর প্রক্রিয়াটা কমে গেছে। তো এই জন্য যে কোনো কারণেই হোক ওটা আমরা পারি না তখন দেখতে, মানে ওটা কাজ করতে পারে না। সেই জন্যে ডায়াবেটিসের এগুলো আমাদের যে সিমটমগুলো আছে সেগুলো দেখা যায়। তো এর মধ্যে এই দুটো ভাগ, একটা তো বয়সের ফারাক আমরা বললামই, আর একটা ফারাক হচ্ছে চেহারা দেখেও এই দুটো ফারাক করা যায়। এবার এই দুটোর ফারাকের হচ্ছে দেখুন, যারা টাইপ 1 ডায়াবেটিস যাদের থাকে তারা মানে সাধারণত খুব তারা রোগা টাইপের হয়, ঠিক আছে, লিন অ্যান্ড থিন বলা হয়। আর টাইপ 2 যাদের আছে তারা একটু মোটার দিকে থাকে, তাদের ওবিস থাকে। এছাড়া তাদের আরও অনেকগুলো সাইন থাকে, যেমন গলার খাঁজে একটা কালো রঙের একটা দাগ মতো হয়ে থাকে, যেটা অ্যাকান্থোসিস নিগ্রিসেন্স। এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। এরকম অনেক কিছু লক্ষণ ওখানে পাওয়া যায়। তো সেটা ওই কারণে হয়। কিন্তু এখন এটা তো আমাদের অনেক দিন আগে 70-80-র দশক থেকে এরকম একটা চলে আসছে, আমাদের ধারণা চলে আসছে। কিন্তু রিসেন্টলি লাস্ট 10 বছরে কিন্তু অনেকটা মানে আমাদের এই ডায়াবেটিস রোগটার সম্বন্ধে আমরা যা বুঝি তার মানে বোঝা বা জ্ঞান ধারণা সেটা অনেকটাই বেড়ে গেছে। এখন একটা টাইপ 1.5ও চলে এসছে। এবার এইটা কিন্তু অনেকেরই আছে, কিন্তু এইটা ইউজুয়ালি আমাদের ডায়াগনোজ হয় না বা এতদিন হতো না। কিন্তু এটা জেনে রাখুন যে টাইপ 1.5 আছে। 1.5-এর দুটো ভাগ আছে, ঠিক আছে। একটা হচ্ছে লাডা, ওটা লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস ইন অ্যাডাল্টস। তো ওইটা যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা টাইপ 1 ডায়াবেটিসের মতোই একটা রোগ, কিন্তু টাইপ 2 হিসেবে প্রেজেন্ট করে। এর কিন্তু বয়সকাল হচ্ছে 30 থেকে 40 এরকম এজে এটা প্রেজেন্ট করে। এবার এটা ইউজুয়ালি আপনাদের একটা মানে বাড়িতে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, মানে বাড়ির কারুর বাবা কাকা কারুর না কারুর হিস্ট্রি থাকে যে তারা এইরকম একটা এজে ডায়াবেটিস হচ্ছে, তারপরে ছেলেরও হলো এরকম। এই ক্ষেত্রে মানে একটা পারিবারিক সূত্রে জিন গঠিত একটা আছে, পারিবারিক সূত্র একটা পাওয়া যায় এক্ষেত্রে। কিন্তু এইটার প্রবলেম হচ্ছে এটা টাইপ 2 এর মতো প্রেজেন্ট করে।
তো আমরা এমনি ওষুধ যেরকম ডায়াবেটিসের ওষুধ সেটা চালু করি সেরকম চালু করা হয়, কিন্তু দেখা যায় যে সেই ওষুধে কাজ হচ্ছে না, তার পেশেন্টের অনেক কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে, এবার সুগার বেড়েই যাচ্ছে। তো এই এই ক্ষেত্রেও কিন্তু আবার সেই চিকিৎসাটা চলে যায় ইনসুলিনের ওপর। তো এই পেশেন্টগুলো কিন্তু ইনসুলিনের ডিপেন্ডেন্ট হয়ে, মানে ওদের ইনসুলিনই লাগে, ওরা এমনি ওষুধ দিয়ে, সুগারের ওষুধ দিয়ে ওদের খুব একটা চিকিৎসা করা সম্ভব না। তো এইটা হচ্ছে লাডা। আরেকটা আছে MODY, ওটা মোডি বলে। এরও অনেক রকম ভাগ আছে, এরও 6-7 রকম ভাগ আছে। তো এটা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং বলে। তো এটাও অ্যাকচুয়ালি টাইপ 2 ডায়াবেটিস, কিন্তু টাইপ 1-এর মতো প্রেজেন্ট করে। এবার সেটা হচ্ছে টাইপ 1-এর প্রেজেন্টেশনটা টাইপ 2 যেমন হঠাৎ একদিন দেখলেন সুগার টেস্ট করলেন, বা কোনো ইনফেকশান হয়েছে, ইউরিনে ইনফেকশান হয়েছে, ডাক্তারবাবু সুগার টেস্ট করতে দিল, বা যে কোনো কারণে সুগার টেস্ট করলেন, হঠাৎ একদিন দেখলেন যে সুগার আপনার বেশি বেরিয়ে গেল। কিন্তু টাইপ 1 যাদের থাকে তাদের কিন্তু পুরো এমার্জেন্সি হয়ে তারা হসপিটালে অ্যাডমিটেড হয়। তাদের হঠাৎ খুব ব্যথা হবে পেটে, বমি হতে পারে, তারপরে তাদের মানে জ্ঞান কমে যেতে পারে, প্রায় অচৈতন্য হয়ে যেতে পারে, এরকম অবস্থায় প্রায় কোমায় চলে যায়, এরকম অবস্থায় গিয়ে প্রেজেন্ট করে, ডিকে বলে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এরকমভাবে প্রেজেন্ট করে টাইপ 1। তো লাডা যাদের আছে তাদেরও কিন্তু ওরকম, এবার লাডাটা ওরকম নয়, MODY মোডি যেটা আছে, তো মোডিতে ওরকম আপনাদের হওয়ার খুব চান্স আছে, ঠিক আছে। তো ওটা টাইপ 2 ডায়াবেটিস, কিন্তু টাইপ 1-এর মতো প্রেজেন্ট করে। তো আলটিমেটলি ওটা ওষুধ দিয়েই তারপরে কন্ট্রোল করতে হয়, ওটা অতটা ইনসুলিন লাগে না, হয়তো অ্যাকিউট ফেজে ইনসুলিন লাগতো। এবার আপনারা বলবেন যে আপনাদের অনেকেরই হয়তো টাইপ 2 ডায়াবেটিস আছে, তো আপনাদেরও ইনসুলিন নিতে হয়। এটার কারণ হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিসে যত আমাদের দিন যায় আস্তে আস্তে, তত টাইপ 2 ডায়াবেটিসেও অগ্নাশয়ের আমাদের যে কোষগুলো আছে সেগুলো বিটা সেল বলে, সেগুলো বিটা সেলগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। তো আলটিমেটলি সেই স্টেজে গিয়ে টাইপ 2 ডায়াবেটিসও আপনার ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো তখন সেখানেও আপনাদের ইনসুলিন ব্যবহার করতে হয় এইটা। এছাড়া এটা তো টাইপ 1.5 নিয়ে গেল। এবার টাইপ 1.5-এ কিটোসিস প্রোন ডায়াবেটিস আছে। তো কিটোসিস প্রোন ডায়াবেটিসটা হচ্ছে MODY ওইগুলো একই রকম এতে পড়ে। এছাড়া হচ্ছে আপনার টাইপ 3 ডায়াবেটিস আছে। টাইপ 3 হচ্ছে এখানে কিছু কিছু প্রবলেম আছে। টাইপ 3-তে ধরুন কিছু ওষুধ আছে, কারুর ট্রান্সপ্লান্ট যদি কারুর হয়ে থাকে, তাহলে ধরুন তাদের হয়, মানে অনেক সময় তাদের কিছু ওষুধ নিতে হয় ইমিউনিটি সাপ্রেস করে রাখার, ইমিউনো সাপ্রেসেন্ট, সেগুলো সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, এই ওষুধগুলো এরা প্যাঙ্ক্রিয়াটাইটিস করতে পারে। এছাড়া কিছু ক্যান্সারের ওষুধ আছে, অ্যাসপারাজিনেস, এইগুলো এরা প্যাঙ্ক্রিয়াস মানে অগ্নাশয়ে গিয়ে এরা ধাক্কা মারে, সেই জন্য এখান থেকে ডায়াবেটিস হতে পারে। তো এইটা ওষুধের ধরন। এছাড়া ধরুন আমরা যে অনেক মহিলা আছে মানে OCP, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস নেয়, তো সেইটা থেকেও হওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও সেটার সম্ভাবনা খুব কম, কিন্তু আছে, এরকম একটা সম্ভাবনা থাকে। তো এইটা কিছু ওষুধ থেকে হতে পারে। এছাড়া আপনার আরেকটা প্যাঙ্ক্রিয়াসের যদি কোনো দীর্ঘকালীন কোনো রোগ থাকে প্যাঙ্ক্রিয়াসের, সেই ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস দেখা দিতে পারে। তো এরকম একটা আমাদের দেশে হয় ট্রপিক্যাল ক্যালসিফিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, আর একটা অ্যালকোহলিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। তো ট্রপিক্যাল ক্যালসিফিক প্যাঙ্ক্রিয়াটাইটিস কেন হয় তার কারণ আমরা এখনও জানি না, কিন্তু এটা আমাদের দেশে দেখা যায়। আর অ্যালকোহলিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, এটা বুঝতেই পারছেন, যাদের অ্যালকোহল সেবন করে তাদের ক্ষেত্রে এটা হয়। তো এই দু ক্ষেত্রে আমাদের ডায়াবেটিসের এখানে দেখা যেতে পারে। তো এটা প্যাঙ্ক্রিয়াটিক। এছাড়া আরও কিছু ডায়াবেটিসের ফর্মস আছে, যেমন এখন বলছে নাকি অ্যালজাইমার্স যে ডিজিজ হয় ওটাও নাকি একটা ব্রেন ডায়াবেটিস। ইনসুলিনের কিছু ব্রেনেও কাজকর্ম আছে, সেটা আমাদের এখন রিসেন্টলি জানা গেছে। তো সেই কারণে ওখানে ব্রেন ডায়াবেটিস ওটাকে বলছে। তো এগুলো সব টাইপ 3-তে পড়ে। টাইপ 4টা হচ্ছে বয়সের সাথে সাথে কারুর কারুর ডায়াবেটিস দেখা যায়। 60 বছরের ঊর্ধ্বে একটা ফাস্টিং গ্লুকোজ এলো 200 থেকে 250-র মধ্যে, কিন্তু তাদের আর কোনো রকম ডায়াবেটিসকে আমরা বলে যে স্লো সাইলেন্ট কিলার, কারণ ওরা অনেক রকম কমপ্লিকেশানস ডেভেলপ করে, মানে হার্টে, কিডনিতে, আমাদের পায়ে, এমনি সারা শরীরে ইনফেকশান রোধের ক্ষমতা। এবার এরকম কিছু পেশেন্ট দেখা যায় 60-এর ওপর বয়স,
তাদের একটা ওষুধ শুরু হলো, সেই ওষুধ নিয়েই তারা দীর্ঘ 15-20 বছর কাটিয়ে দিল, তাদের আর কোনো রকম সমস্যা দেখা দিল না ডায়াবেটিসের। সেই ক্ষেত্রে ওটাকে টাইপ 4 ডায়াবেটিস বলে। তাদের 200 থেকে 250, এই পেশেন্টদের ইউজুয়ালি খুব ভালো আউটকাম থাকে, একটা কি দুটো ওষুধেই তাদের কেটে যায় কোনো রকম অন্য ডায়াবেটিসের যে সমস্যা আছে, কিডনির অসুখ, হার্টের অসুখ, বা ধরুন পায়ের অসুখ, পা কেটে বাদ চলে যাচ্ছে, অ্যাম্পুটেশন হচ্ছে, এগুলো কিছুই তাদের ডেভেলপ করে না। তো বা চোখের অসুখ যেটা হয় রেটিনোপ্যাথি, সেই সবও কিছু ডেভেলপ করে না, এদেরকে টাইপ 4 বলে। তো আমাদের আগের যে ধারণা ছিল ডায়াবেটিস কী আর কেন, তো এখন সেই ধারণা অনেকটাই পাল্টেছে, অনেক রকম টাইপ এসে গেছে। তো আমার মনে হলো যে এইটা হয়তো সাধারণ মানুষের অতটাও জানা নেই, সেই জন্যে এটা নিয়ে একটা ভিডিও করলাম। এবার আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ, নমস্কার।